পরে এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, পেজ 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সমেত তালিকা আমরা উল্লেখ করেছি। বলছি ঘৃণার রাজনীতি, এইটা আমি করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি, রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তির শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচারের মাধ্যমে এক ধরনের অবমানের অমানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ইঁদুর বলা হতো, বসির আওয়ামী লীগ সরকার ও রাজাকার নামে অবৈধ ডিমোক্রেটকে ক্যান্সার বলা হতো, মিয়ানমারের অধিবাসীদেরকে বাঙালি বৈষম্য প্রদানের দাস মূল রাজাকার আফ্রিকানদের দাস হিসেবে গণহত্যার মতো মানবতা ব্যবহারের পূর্বে ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতার সহায়তা করেছে। আওয়ামী সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের 43 গণমাধ্যমের আঘাত। আওয়ামী এরপরে না লাইন আছে ফজলে 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কিন্তু লেথাল উইপেন ব্যবহার করতে হবে। আর একটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যে সেতু ভবনে ভেঙে দিল, অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সালাম আপনি করেছেন। আপনি পেজ 60 উপর টোটাল ফুল না বাদিয়ে দিয়েছি। পেজ 60 প্রথম পার্টটা টোটাল করে দিতে ওই মাইকটা একটু কানেকশন করে দেখেছে সবাই কথা বলে। আচ্ছা অন করে কাছে 2024 সালের জুলাই আগস্টের ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করে ছাত্র জনতা বিএনপি জামাত অন্যান্য দলের সদস্য ছাড়াও
আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়ে। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেফতার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হয়। আওয়ামী লীগের শাসনামলের নিরাপত্তা ও আইন সংস্থাগুলোর সহায়তায় রাষ্ট্র সুসংগঠিতভাবে সর্বত্র নজরদারি দমন নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর সংস্থা যেমন ডিজিডিফাই, এনএসআই, সিটি, জিসি, এসপি স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি করেছে। দমন ও নিপীড়নের সার্ভেইলেন্সের জন্য তারা একটি স্বতন্ত্র নজরদারি প্রতিষ্ঠান গড়ে তুলে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন। পরিচালনা করত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাহ্যিক আবরণে এই প্রতিষ্ঠানটির কাজ অপরাধী শনাক্তকরণের বৈধ নজরদারি লক্ষ্য পরিচালিত বলে বলা হলেও আড়ালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী এবং ভিন্ন মত পোষণকারী কিংবা সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য হুমকি হয়ে ব্যক্তিবর্গকে নজরদারি, অপহরণ ও গুম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। গণবিপ্লবে এই আন্দোলনকারীদের চিহ্নিত করা এবং এর আলোকে করতে ড্রোন, ফোনে, আড়ি পাতা এবং লোকেশন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ তাদের মাঠ পর্যায়ের সশস্ত্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করেছে। এই সকল তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ করে পুলিশ ও প্রতিবাদ দমন, গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ চালিয়েছে। যারা সরাসরি অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক কর্মকর্তা ও তাদের অধীনস্থ এবং আইন শৃঙ্খলা বাহিনী জুলাই মানবতা বিরোধী অপরাধের 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অভিযুক্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। নিচে এই সময়কালে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর অন্যতম। 1949 সালে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখলেও পরবর্তীতে 1972 সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে স্বৈরাচার একদলীয় পদ্ধতিতে 2024 সালে আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালে জনগণের উপর ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জন্য অভিযুক্ত হয়। তবে নিজেদের যাবতীয় দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বৈধতা দিতে
নাম দিয়ে খারিজ করে দেওয়ার অপচেষ্টা করে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন সময়ে দেশব্যাপী নাটক চালায়। বিশেষ করে 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের রোগী বইটা অস্ত্র ব্যবহারের মাধ্যমে সাপের মতো পিছিয়ে মানুষ হত্যার মতো নারকীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা পৃথিবী অবলোকন করে। এরপর ক্ষমতায় এসে মিডিয়ার হত্যাকাণ্ড, সাত বছর বিএনপি ও জামাতের দমনের নামে শতাধিক মানুষ হত্যা, দেশব্যাপী গুম, দল হিসেবে আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করে এবং এর ফলে তাদের কোন ধরনের শিক্ষাভাবে দেওয়া হয়। 64 আইন শৃঙ্খলা তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রের সকল অভিযান পরিচালনা করে। পুলিশ, র্যাপিড অ্যাকশন সেন্টার, পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, বাংলাদেশ ডিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, সোয়াট, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম, সিটি, টিসি, টিভি মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের উপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরা 1 জুলাই থেকে 15 আগস্ট সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে 1400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 12-13% শিশু। নিরাপত্তা বাহিনী, সামরিক রাইফেল, শর্টগান, গাঁজাগুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস সহ প্রাণঘাতী ও প্রাণঘাতী অস্ত্র নির্বিচারে ব্যবহার করে। কোথাও কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় এবং নিজস্ব বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তথ্য পাওয়া গেছে। পথচারী ও সাংগঠনিক সংগঠনকে বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়, যার মধ্যে শিশু, নারী, কার্যকর বিক্ষোভকারী ও গ্রেফতার করা হয়, যার মধ্যে শিশু, নারী ও শুধু জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেফতারের তথ্য পাওয়া। আটক ব্যক্তিদের উপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ পাওয়া গেছে এবং ছাত্র নেতাদের বলপূর্বক গুম করার ঘটনা বাধা দিতে হাসপাতাল থেকে জোরপূর্বক গ্রেফতার, চিকিৎসকদের হুমকি এবং যত্নের মাধ্যমে চিকিৎসার কার্যক্রম নিপীড়নের নির্দেশও পাওয়া গেছে। এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কোন কার্যক্রম তদন্ত না করে বরং নিরাপত্তা প্রতি দায়মুক্তি প্রদান করে ও ও অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ
হচ্ছে অফিস অফ দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। আমি এখন সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে যাবো। বিফোর দ্যাট পেজ 60 যেটা এই সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার পরেই আমি সুনির্দিষ্ট এবং পারিবারিক উত্তরাধিকার এই যে বাংলাদেশি কার্ডস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয়। সদস্যদের নামে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অপমাননা বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধ করেন এবং শাস্তি প্রদান ইত্যাদি মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শনপূর্বক ঝুলিয়ে রাখতে সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন, সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত সব বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি শপথ নথি সংবলিত লোক স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু বাধ্য করা, অঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতার সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের 4,000 সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয়। মানে আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি। আই উইল জাম্প আপ টু পেজ 95। আমরা আমি এখানে ঘটনা প্রবাহ 9 থেকে 6 দিকে 5 প্যারাগ্রাফ নাম্বার 3.9 তেসরা আগস্ট 2024 সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে এবং সাধারণ মানুষের উপর পুলিশ এবং ছাত্রলীগের নৃশংস হামলা এবং হত্যার প্রতিবাদে প্রায় প্রতিটি জেলার শহরে বিক্ষোভের রাজপথ উত্তাল হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের এই পর্বে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে আসে। সবার মুখে এক স্লোগান, দাবি এক, দফা এক, পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল হয়ে ওঠে বিক্ষোভ মিছিল। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। পরে অনেক এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকে। ছাত্রজনতার পাল্লামে সেখানে এছাড়া গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে। এই ঘটনায় কমপক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং 28 জন গুলিবিদ্ধ সহ 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী শহীদ হন। সেখানে পুলিশের হামলায় কমপক্ষে 23 জন গুলিবিদ্ধ, শতাধিক লোক আহত হয়েছেন। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত হয়েছে 30 জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মেলা চালিয়েছে। সেই ঘটনায় তাদের সম্মিলিত বাংলাদেশ দুপুর 12টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। এ সময় 9 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন, তাদের মধ্যে 6 জন গুরুতর আহত ছিলেন। মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকারী শ্রীপুর থানা জেলা পরিষদের বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতাড়ি গুলি ছেড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামে এক লেপদোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং 14 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ফরিদপুরে সংঘর্ষে আহত হয় 15 জন। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল, গোটা বাংলাদেশ জুড়ে ছিল, সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি। আমি নামগুলো করে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন। ফরিদপুরে 15 জন, শরিয়াতপুরে এখানে
হামলা হয়, নওগাঁতে হয়, ময়মনসিংহ হয়, হবিগঞ্জে হয়, কক্সেস বাজারে হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়, কুমিল্লাতে হয়, সিলেটের কোম্পানিগঞ্জ, বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়িয়ে ৬ জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকেল ৪টার দিকে। ওই দিন তার আগের দিন শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় ঘটনা ঘটে। ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনাপ্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী আগামী এইটা মানে ৪ তারিখে আমরা বললাম ৩ তারিখে বললাম। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি তাদের অধস্তনদের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ঘটনা ১০ ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। সকাল ১০টা থেকে শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জনতার সশস্ত্র অবস্থানে থাকে। তারা রিভলভার, পিস্তল, ঘটনা ১০ রড, রামদা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের অবস্থান নেয়। আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ছাপার জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। একই সময় বাংলা মোটর, আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, উত্তর আকিকাটুলি, যাত্রাবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর ১০, শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। বাংলা মোটরে আওয়ামী লীগ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজিমপুরে হাসিবুর রহমান মালিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। উত্তরা শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায়। খিলগাঁওয়ের গলিতে গলিতে ছাত্রলীগ, পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায়। সকাল ১০টার পরে ধানমন্ডি ২ নম্বর সিটি কলেজ, সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউল্যাব, স্ট্যাম্পফোর্ড, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর ১০ এলাকায়। পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাটকেল নিক্ষেপ একজনের মৃত্যু হয়। সিলেট, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, কক্সেস বাজার, বরিশাল, বগুড়া, শেরপুর, ভোলা, জয়পুরহাট, সাভার, হবিগঞ্জ সহ মোট ১৯ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত ৯১ জন। বেশিরভাগই শিক্ষার্থী, নিরস্ত্র আন্দোলনকারী। শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসেবে বিকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সারাদিন আহত শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মৌলিকুনি আছে। বরিশাল শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন অধস্তনের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ ৫ই আগস্ট ২০২৪ মার্চ টু ঢাকা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা ও দাম্ভিকতার পতন। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে, তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায়। সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনা শাসনের অবসান। পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে চেষ্টা করে। শহরের বিভিন্ন গুলি ছোড়ে। চাঁদপুর, শাহবাগ, রামপুরা ব্রিজ, বাড্ডা, মিরপুর, আজমপুর, আশুলিয়া, গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে, যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী। রাজধানীর চাঁদপুরে গুলিতে ৬ জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পড়ছে। এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। এর মধ্যে ৬ জনকে যাদের ছিল পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে। রিকশা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা
গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় প্রতিবাদ করেছে। 5ই আগস্ট ছিল মুক্তির সূচনা, কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার এই দিন স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র করে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উল্লিখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা সহ সর্বোপরি সহায়তা অন্যজনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছে। চিকিৎসা প্রদানে বাধা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে চলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে জখমপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে। চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত করার দেওয়া, তথ্য সংগ্রহ করা, যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয়। তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারীকে দুর্গম অঞ্চলে বদলি করা হয়। ডিজিএফআই, এনএসআই সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের চিকিৎসা প্রদানে অস্বীকার করতে ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত জখম গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে, যেমনটা আঙ্গুলের ছাপ নেয়। এই প্রক্রিয়া ছাড়াই শনাক্ত নিরাপত্তা বাহিনী সহিংসতার প্রমাণ লুকাতে তারা চিকিৎসা ধ্বংস করে ফেলে। আহত বিক্ষোভকারীদের যথাযথ না করতে চাপ দেওয়া হয়। একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে, যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার। অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি আহত বিক্ষোভকারী তাদের গ্রেপ্তার করে, এর ফলে অন্যান্য আহতরা লুকিয়ে যায়। আরেক হাসপাতালে ডিজিএফআই, এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে। একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে। ছাত্রলীগ সমর্থকরা হাসপাতালে প্রবেশ করতে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স অন্যান্য ব্যক্তিগত গাড়ি রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে, চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। বিক্ষোভকারী বিশেষ করে যারা গুলিবিদ্ধ তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি অন্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে তল্লাশি থেকে বাঁচার জন্য। নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চল আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে। নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, ঢাকার বাইরে সাভার, কুমিল্লা, ভাবে নির্বিচারে যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ নারীদের শারীরিক লক্ষ্যে তাদের মুখ, বক্ষ, পেলভিস, নিতম্ব লক্ষ্য করে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি নারী শারীরিক সহিংসতার পাশাপাশি নারীদেরকে বিক্ষোভকারী নারীদেরকে ভাষায় করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ হুমকি দেয়। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের
শারীরিক যৌন সহিংসতার একটি ঘটনা ঘটেছে। আগস্টের প্রথম দিকে ঢাকায় বাসের লাঠিয়াতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে তিনি আন্দোলনকারী কিনা জানতে চায়। তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়া, তার চুল টেনে ধরে, পোশাক ছিঁড়ে ফেলে এবং বক্র নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে ও অশ্লীল গালিগালাজ করে। ধর্ষণের হুমকি দেয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, বক্ষ গোপনাঙ্গে হানির মন্তব্য করে। পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল, যাদের মধ্যে দুজন শিক্ষার্থী ছিল। তাদের প্রথমে পর পুলিশের হস্তান্তর করা হয়। এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাদের উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী, অল্প বয়সী শ্রমিকও ছিল। আবার কেউ রাস্তায় বিক্ষোভ। অপরদিকে রাজনৈতিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে, যাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। আওয়ামী লীগ এই শিশুদের সাথে অর্থায়ন করেছে। ঢাকার আজিমপুর, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুর আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাইফেল এবং সরকারের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে। মোহাম্মদপুরে নির্বিচারে গুলি চালায়। এতে 17 বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয়। 8 জুলাই ধানমন্ডিতে শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200 শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আরো অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায়, শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ গ্রেফতার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো। স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন ন্যাশনাল ক্রাইম CTPC শাখায় প্রাপ্তবয়স্কদের এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে এসে ওই কিশোরকে আদালতে বিচার রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে যে যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমের প্রচারের পরেও আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজতখানে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 13 জন নারীকে হত্যা করা হয়। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108। আসামিদের বিরুদ্ধে মানব এটা মোরালেস এটা এসে গেছে। আমি 110 অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন শাসক হিসাবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক থেকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ। অন্যান্য অপরাধীরা বিশ্বাস করছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে, আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং আইনটি নির্ধারক জ্ঞান